চট্টগ্রামের হাটহাজারীতে দুপক্ষের সংঘর্ষের পর ১৪৪ ধারা থমথমে এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীর টহল, অভিযুক্ত যুবক আটক। ভোলায় নিজ বাড়িতে মাদ্রাসা শিক্ষক হত্যার কারণ উদ্ঘাটন হয়নি এখনো, মামলা হয়নি, আটক নেই কেউ। তদন্তে মাঠে নেমেছে পুলিশ। আজ রাতেই শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচার। ৮টি কেন্দ্রে বুথের সংখ্যা ৮১০টি। স্বচ্ছ ভোট উপহার দিতে চায় কমিশন। সাইবার বুলিং এবং আরও যে অভিযোগগুলো আসতেছে সেগুলো নিয়ে আমরা দিনরাত কাজ করছি। আমরা চেষ্টা করতেছি এই জিনিসটাকে কত কমিয়ে আনা যায়। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে অস্থিরতা বাড়বে, আশঙ্কা মার্কিন বিশ্লেষকের। গণতন্ত্র বিরোধী ও সহিংস কর্মকাণ্ড নিয়ন্ত্রণের তাগিদ। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। দুপক্ষের সংঘর্ষের জেরে হাটহাজারীতে ১৪৪ ধারা জারি আছে, নিরাপত্তাও বাড়ানো হয়েছে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রশাসন। মাদ্রাসার সামনে দাঁড়িয়ে এক যুবকের অশোভন অঙ্গভঙ্গির ছবি ফেসবুকে পোস্টের অভিযোগ ঘিরে এই উত্তেজনা দেখা দেয়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সূত্রপাত ফেসবুকের একটি ছবি ঘিরে। অভিযোগ ওঠে হাটহাজারী মাদ্রাসার সামনে দাঁড়িয়ে অশোভন অঙ্গভঙ্গি করেছে এক যুবক। পরে সেই ছবি পোস্ট করেছেন তিনি। ঘটনার পর শনিবার সন্ধ্যা থেকেই উত্তেজনা। সড়কে নেমে আসে মাদ্রাসার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। চলে বিক্ষোভ, অবরোধ ও গাড়ি ভাঙচুর। এক পর্যায়ে স্থানীয় একটি পক্ষের সাথে সংঘর্ষ হয় মাদ্রাসার শিক্ষার্থীদের। সংঘর্ষ চলে বেশ কয়েক ঘন্টা। আহত হয় অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে গ্রেফতার করা হয় ফেসবুকে ছবি পোস্ট করা অভিযুক্ত যুবককে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও প্রশাসন। এখন ভাই আমরা আমাদের মাদ্রাসার ছাত্র পরিচয় দিব, অর্থাৎ মোহতার সহজর ওস্তাদরা আসছেন, এখন আমরা যদি চলে গেলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের যারা উদ্ধার হয়নি, আটকা পড়ে আছে, আমি আমার রেসপন্সিবিলিটিতে আপনাদের কাছে এনে পৌঁছায় দিব। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রোববার বেলা ৩টা পর্যন্ত জারি করা হয় ১৪৪ ধারা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। হাটহাজারীতে যাচ্ছে আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত, অপেক্ষা করছেন আমাদের জন্য। জোবায়েদ, সেখানে যেহেতু ১৪৪ ধারা জারি রয়েছে, আপনি সকাল থেকে এখন পর্যন্ত কি চিত্র দেখলেন? সকাল থেকে আমি এখানে আছি এবং যে চিত্রটা দেখছি একেবারে যানবাহন বলুন বা মানুষের স্বাভাবিক জীবনযাপন, সেটা অনেকটাই স্বাভাবিক আছে। যে দূরপাল্লার গাড়িগুলো আছে বা যেই গণপরিবহনগুলো আছে সেগুলো সবগুলোই চলছে। তবে ১৪৪ ধারা যেটা, সেটা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার জন্য বা কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য উপজেলা প্রশাসন থেকে জারি করা হয়েছে। এবং আমরা দেখেছি যে সেনাবাহিনী, র্যাব এইদের নিয়মিত টহল আমরা দেখছি। প্রতি ১৫ মিনিট পর পর তারা এই হাটহাজারী বাস স্ট্যান্ড চত্বর থেকে শুরু করে হাটহাজারী মাদ্রাসার সম্মুখে এবং উপজেলা প্রশাসন কার্যালয়ের সহ বিভিন্ন জায়গায় তারা প্রদক্ষিণ করছেন, তারা টহল দিচ্ছেন। সাধারণ মানুষের মধ্যে যে সকালের দিকে আমরা কথা বলে যে ভীতিটা দেখেছিলাম, এখন অনেকটাই কেটে গেছে। তারা অনেকে এটাও বলছেন যে পরিস্থিতিটা যেভাবে আছে বা গণপরিবহন যেভাবে চলছে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তদারকি দেখছে, এরপরে তারা অনেকটাই আশ্বস্ত। আর যেহেতু ১৪৪ ধারা জারি আছে, কোনো রকম সেভাবে সংগঠিত হয়ে কোনো গ্রুপ বা কোনো দল এক জায়গায় জমায়েত হওয়া এমন কিছু আমরা দেখছি না। তবে গতকালের যে ঘটনা, সেই ভাঙচুরের বেশ কিছু চিত্র আমাদের কাছে ফুটে উঠেছে এবং যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথেও কথা বলেছে। তারা বলছে যে যে কোনো ঘটনা ঘটলে সেটা সুরাহাটা সুন্দরভাবে করা যায়, সাধারণ মানুষের উপর যাতে এর খড়গটা না পড়ে, এমনটাই তারা বলছে। আমরা শুনছিলাম। অনেক ধন্যবাদ জোবায়েদ। এ পর্যায়ে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে যাচ্ছে, সেখানে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
পেশাদার, প্রশিক্ষিত, সুসজ্জিত, দেশপ্রেমিক পুলিশ বাহিনীর সুসংগঠিত হওয়ার দৃঢ় প্রত্যয়, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা এবং সমন্বিত সম্মিলনীয় শক্তি। আমাদের সামনে জাতীয় নির্বাচন, যাহা বহু বছর পর অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে আমরা আন্তরিক এবং নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। এই নির্বাচনকে ঘিরে এদেশের আপাময় জনগণের প্রত্যাশা আকাশ ছোঁয়া। সেই প্রত্যাশা পূরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পুলিশের কাঁধে। নির্বাচন সংক্রান্ত এই প্রশিক্ষণ কোর্সটি এক অর্থে পুলিশের মধ্যে একটি মাল্টিপ্লায়ার ইফেক্ট সৃষ্টি করবে। প্রায় 1.5 লক্ষ পুলিশ সদস্যকে এই প্রশিক্ষণে প্রদান করা হবে। এই প্রশিক্ষণ গ্রহণ করে পুলিশ সদস্যদের দক্ষতা, মনোবল, জ্ঞান ও দায়িত্ববোধ বহুগুণে বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। পুরনো বাহিনী একযোগে একই মানদণ্ড, একই শৃঙ্খলা, একই নিরপেক্ষতা নীতিতে পরিচালিত হবে, যা একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য অপরিহার্য। প্রসঙ্গক্রমে আমি বলতে চাই, when law enforcement agencies are full neutrality, they do not just protect the ballots, they protect the nation's faith in democracy. প্রিয় পুলিশ সদস্যবৃন্দ, মনে রাখতে হবে, আইনের প্রয়োগ শুধু শক্তি দিয়ে নয়, ন্যায়, নিষ্ঠা ও মানবতাকে দিয়েও প্রতিষ্ঠিত হয়। নির্বাচনী মাঠে আপনারা কেবল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নন, আপনারা জনগণের নিরাপত্তা, আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক। আমরা যদি আন্তর্জাতিক অভিজ্ঞতা দেখি, তবে বিষয়টি আরও স্পষ্ট হবে। আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠার পর পুলিশ বাহিনীতে এমন একটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়, সেখানে সাধারণ মানুষের প্রয়োজন, অধিকার এবং কল্যাণকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হয়ে থাকে এবং জনগণের আস্থা ফিরে আসা ও নির্বাচন শান্তিপূর্ণ হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য রাখছিলেন, সরাসরি দেখাচ্ছিলাম সেটি। ভোলায় মাদ্রাসা শিক্ষক আমিনুল হক নোমানী হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি, কেউ আটক হয়নি। কি কারণে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। তদন্তের পর রহস্য উদ্ঘাটন হবে বলে পুলিশ জানিয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারে হস্তান্তর করা হয়েছে। শনিবার রাতে সদর উপজেলা পশ্চিম বাপ্তা এলাকায় নিজ বাড়িতে হত্যার শিকার হন নোমানী। স্বজনরা জানায়, শুক্রবার সন্তানদের নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি যান। বাসায় একাই ছিলেন তিনি। রাতে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। ঘরে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তাকে। শিক্ষকতার পাশাপাশি সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ছিলেন নোমানী। 3 জন গেছি যখন, তখন দিয়ে কাকায় পড়ে রয়েছে নিচে পড়ে রয়েছে। পরে আমরা ধরছি, ধরার পর পাশে আশেপাশে যারা ছিল তারা আইসে, পাশের বাড়ির পরে 2টা মেডিকেল নিয়ে এসেছি আমরা। দৃষ্টান্তমূলক বিচার চাই এবং প্রকৃত দোষীদেরকে দ্রুত সময়ের ভিতরে আমরা বের করার জন্য প্রশাসনের কাছে আমরা দাবি করছি। এ বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সহকর্মী ভোলা থেকে জুয়েল সাহা যুক্ত হয়ে অপেক্ষা করছেন। জুয়েল, এখন পর্যন্ত এই হত্যার মোটিভ সম্পর্কে কিছু জানা গেল কিনা, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে কিনা জানতে চাই। আসলে এই হত্যাকাণ্ডটির ব্যাপারে এখন পর্যন্ত কোনো যে হত্যাকাণ্ডটি ঘটেছে এটার কোনো মোটিভ আসলে এখন পর্যন্ত উদ্ধার হয়নি। তবে পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে তারা কঠোরভাবে তদন্ত করছেন এবং এই মরদেহ কিন্তু এখন পর্যন্ত দাফন হয়নি। তো দুপুর 2টার দিকে ভোলা সরকারি স্কুল মাঠে জানাজা শেষে কিন্তু দাফন করার কথা রয়েছে। জানাজা শেষ হবে এবং পারিবারিক কবরস্থানে কিন্তু দাফন করার কথা রয়েছে। আর এই যে আমরা যেখানে রয়েছি সেটি কিন্তু ওই আমিনুল হকের বাড়িতে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই বাড়িটি আসলে গেটে তালাবদ্ধ রয়েছে। এখন যেহেতু পুলিশ তদন্ত করছেন, যদি ঘটনার যাতে কোনো আলামত নষ্ট না হয় সেজন্য কিন্তু পুলিশ তাদের তদন্ত স্বার্থে কিন্তু তালাবদ্ধ করে রেখেছেন এবং কাউকে যেন প্রবেশ যাতে কেউ না করে সেজন্য কিন্তু তাদেরকে বলা হয়েছে। এবং স্থানীয়রা কিন্তু এই হত্যাকাণ্ডটি নিয়ে কিন্তু তারা খুবই রহস্য কিন্তু বিরাজ করছে স্থানীয়দের মাঝে, যে আসলে
এই যে একটি হত্যাকাণ্ড ঘটেছে, যেটি গতকাল রাতে কিন্তু ঘটনা ঘটেছিল, তিনি বাড়িতে কিন্তু একা ছিলেন এবং তখন নামাজ শেষ করে যখন বাড়িতে আসেন তখনই তাকে হত্যা করা হয়েছিল। এবং হত্যাকারীরা আসলে কয়জন ছিল সেই ব্যাপারে কিন্তু এখনও কেউ নিশ্চিত হতে পারেনি। পুলিশ কিন্তু তদন্ত করছেন এবং আমরা স্থানীয়দের মাধ্যমে যেমনটা জানতে পেরেছি যে উনি স্থানীয়রা তার বাড়ি থেকে বাঁচাও বাঁচাও চিৎকার শুনে কিন্তু তারা এখানে ছুটে আসেন এবং ছুটে এসে তাকে নিচে কিন্তু রক্তাক্ত অবস্থায়, আহত অবস্থায় তারা দেখতে পান এবং তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। নুরসাদ, ধন্যবাদ। শুনছিলাম আমরা জুয়েল। বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের কাউন্টার থেকে ম্যানেজারের মরদেহ উদ্ধার হয়েছে। আমরা এ বিষয়ে আরো জানবো। আমাদের সহকর্মী মেহেরুল সুজন খোঁজ খবর রাখছেন। সুজন, হত্যাকাণ্ডের বিষয়ে কিছু জানতে পারলেন কিনা, একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। বৃষ্টি, বগুড়া শহরের দত্তবাড়ি এলাকার যে শতাব্দী ফিলিং স্টেশন, এটি শহরের বেশ পুরনো একটি ফিলিং স্টেশন। এখানেই কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং এখানে যারা এই পাম্পের যারা কর্তৃপক্ষ তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে গতকালকে কিন্তু রাত 11টার পরেই মূলত যারা পাম্পের মালিক রয়েছেন, অন্যান্য যারা ওই শিফটের যারা কর্মচারী ছিলেন তারা কিন্তু পাম্প থেকে চলে গেছেন এবং যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এই পাম্পের যিনি হিসাব রক্ষক ইকবাল এবং রতন নামে আরেকজন সেলসম্যান, এই দুজন মূলত গতকাল রাতের যে শিফট সেই শিফটে তারা দায়িত্বে ছিলেন এবং আজকে সকাল 8টায় যখন পরের শিফটের যারা কর্মচারী আছেন তারা যখন পাম্পে এসেছেন তারা এসে দেখতে পান যে এই পাম্পের যে কাউন্টার রয়েছে, ক্যাশ কাউন্টার, তার ভেতরেই আসলে গলা কাটা অবস্থায় মরদেহ পড়ে রয়েছে ইকবালের, যিনি এই পাম্পের, এই পেট্রোল পাম্পের হিসাব রক্ষক, এবং রতন নামের যে সেলসম্যান তিনি কিন্তু এখনো পর্যন্ত পলাতক রয়েছেন। কি কারণে আসলে এরকম হত্যাকাণ্ড সেটি কিন্তু পুলিশ এখনো পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। তবে প্রাথমিকভাবে যেটি পুলিশ বলছে যে রান্না করার কাজে ব্যবহৃত যে চাকু বা ছুরি সেটি দিয়েই মূলত গলা কেটে হত্যা করা হয়েছে ইকবালকে। কিন্তু কি কারণে আসলে এই হত্যাকাণ্ড সেটি নিয়ে কিন্তু পুলিশ এখনো তদন্ত করছে। জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই সহ জেলা গোয়েন্দা পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মরদেহটি এখনো এই যে ক্যাশ কাউন্টার রয়েছে পেট্রোল পাম্পের তার ভেতরে রয়েছে। সুরতহাল সহ অন্যান্য যে আইনি প্রক্রিয়া রয়েছে সেগুলো শেষ করে পুলিশ আসলে মরদেহ এখান থেকে মর্গে নিয়ে যাবেন। তবে বৃষ্টি, এখন পর্যন্ত কিন্তু এই নৃশংস যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের মূল রহস্য বা কারণ সেটি কিন্তু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী উদ্ঘাটন করতে পারেন। তবে তারা বলছেন যে সবগুলো বিষয়কে মাথায় রেখে মূলত তারা এই অনুসন্ধানটি চালাচ্ছেন, তদন্ত চালাচ্ছেন এবং কারা এর সঙ্গে জড়িত, সেলসম্যান রতন একাই জড়িত নাকি তার সঙ্গে আরো কেউ আছে, এই বিষয়গুলো আসলে তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন। নিশ্চয়ই তদন্তের পরে সেটি জানা যাবে। ধন্যবাদ সুজন বিস্তারিত জানানোর জন্য। বাংলাদেশের আগামী নির্বাচন যথাসময় এবং সুষ্ঠু না হলে অস্থিরতা বাড়বে বলে মনে করে এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশন। সংস্থাটির সিনিয়র ফেলো মাইকেল কুগলম্যান বলছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক মূলত বাণিজ্য কেন্দ্রিক। গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন এসব আর এখন অগ্রাধিকারে নেই। গেল এক বছরে ডানপন্থী রাজনীতি আরও সক্রিয় হয়েছে উল্লেখ করে তারা গণতন্ত্র বিরোধী বা সহিংস কিছুতে জড়াচ্ছে কিনা সেটি নজরদারির পরামর্শ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের এই দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ। সম্প্রতি তার সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী মাহফুজ মিশু। জুলাই গণঅভ্যুত্থানের বছর পেরিয়েছে। অনেকের ধারণা এই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের নেপথ্যে সক্রিয় ছিল যুক্তরাষ্ট্র, যদি এটাকে স্রেফ ষড়যন্ত্র বলেই মনে করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগলম্যান। বলেন, অন্তর্বর্তী সরকারের সময় অস্থিরতা বাড়লেও আগের চেয়ে স্বাধীনতা বেড়েছে মানুষের। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পাল্টেছে ঢাকা ওয়াশিংটন সম্পর্কের গতিপথ। জো বাইডেন প্রশাসনের মতো মানবাধিকার ও গণতন্ত্র নয়, নতুন প্রশাসনের অগ্রাধিকার যে ব্যবসা বাণিজ্য, সে কথা স্পষ্ট করেই বললেন এই মার্কিন বিশেষজ্ঞ। President Trump, he suspended most foreign aid. He dismantled USAID, so development cooperation is not going to be a thing. And President Trump, he doesn't like what he describes as nation building. The Biden administration pledged to do. This is not going to work for Trump. Democracy, human rights,
rights of minority peoples. Yeah, this is all history. I mean, President Trump has a very strict interest-based approach to foreign policy, which means that he's not going to pursue foreign policy based on this notion around promoting values like rights or democracy. It doesn't matter to him. He's much more transactional, much more commercial. ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারে বাংলাদেশ নেই এবং তাতে চিন্তারও কিছু নেই বলে উল্লেখ করেন তিনি। Bangladesh is not really going to be on the radar of the Trump administration, at least initially. That may be a good thing, right? Because you see what's happened to countries like India that are very much on the radar, and there's been all kinds of problems. রাজনীতিতে দক্ষিণ পন্থার উত্থান নিয়ে বিএনপি মহাসচিবের আশঙ্কা প্রসঙ্গে নিজের ব্যাখ্যা তুলে ধরেন এই অঞ্চলের রাজনীতির দীর্ঘদিনের পর্যবেক্ষক মাইকেল কুগলম্যান। More space being provided for particular actors, particularly those religious actors that I guess one could characterize as on the right. Where you have to worry is if this space becomes used by those actors that don't support democracy, that that promote certain narratives that are not helpful. I think that this election, I don't want to be too speculative, but I think there's a very good chance that the BNP will be in a position to lead the next government. And the Awami League has been banned for now, and I think that the dynamics of that could be risky in terms of internal political stability. এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সুষ্ঠু নির্বাচনের উপর জোর দেন তিনি। If the elections don't happen, or they're delayed, or they're not seen as free or fair or legitimate, that you could have fresh risks of instability and political instability. Like the interim government last year will face high expectations, and probably a lot of pressure from the general public. নতুন শুল্ক নীতির পর যুক্তরাষ্ট্র থেকে পণ্য কিনতে বাংলাদেশের উপর চাপ বেড়েছে বলেও জানান মাইকেল কুগলম্যান। These tariffs reduced, if not eliminated, but it's going to take some time. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে রাত 10টায়। আগামীকাল থেকে আর কোনো ধরনের প্রচারণা বা জনসংযোগ থাকছে না। আর মঙ্গলবার অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন। সেদিনই হবে গণনা, ঘোষিত হবে ফলাফল। শনিবার রাতে এক বিশেষ বিজ্ঞপ্তি দেয় চিফ রিটার্নিং অফিস। সেখানে বলা হয় এবার মোট 8টি কেন্দ্রে 810টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গড়ে একজন ভোটার 10 মিনিট সময় নিলেও বিকেল 4টার মধ্যে ভোট গ্রহণ করা সম্ভব হবে। এছাড়া বিকেল 4টার মধ্যে লাইনে দাঁড়ানো ভোটারদের সবাই ভোট দিতে পারবেন। নির্বাচনের দিন শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য নিয়মিত শিডিউলের বাইরে অতিরিক্ত বাস চলবে। আজ দুপুরে বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভোটার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ভোট উপহার দিতে চায় ডাকসু নির্বাচন কমিশন। বাইরের নয়, বরং কাজের চাপে রয়েছে কমিশন, এমনটাই জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। শনিবার রাতে তিনি জানিয়েছেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং সাইবার বুলিং রোধে করা হচ্ছে গুরুত্বারোপ। কোনো ধরনের সেরকম কোনো চাপে নাই, আমাদের কাজের চাপ বেশি, আমরা কাজগুলো করতেছি। সাইবার বুলিং এবং আরও যে অভিযোগগুলো আসতেছে সেগুলো নিয়ে আমরা দিনরাত কাজ করছি। আমরা চেষ্টা করতেছি এই জিনিসটাকে কত কমিয়ে আনা যায়, যত স্বচ্ছতা আনা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রীয় সংসদ জাকসুতে আজ চলছে 10ম দিনের মতো প্রচারণা এবং আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। একটু দেখে আসতে চাই কি আপডেট আছে তার কাছে। নিপু, আজ 10ম দিনের প্রচারণা কেমন দেখছেন? শুরু হয়েছে কিনা প্রচারণা জানতে চাই। নির্বাচন ঘিরে প্রার্থী ভোটাররা কি বলছেন তাও জানতে চাই। বৃষ্টি, আসলে একেবারে শেষ পর্যায়ের যে প্রস্তুতি বা প্রচারণা সেটি কিন্তু আসলে এখনো তাপ ছড়াতে পারেনি। এখন অনেকটা নির্তাপ প্রচারণায় চলছে। আমরা সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ঘুরে ঘুরে দেখেছি যে আসলে 2-4 জন প্রার্থী ছাড়া তাও কাউকে কিন্তু তেমন প্রচারণায় অংশগ্রহণ করতে এখন পর্যন্ত দেখিনি। যদিও তারা বলছেন দুপুরের পর নাগাদ তারা যে আনুষ্ঠানিকতা করে প্যানেলের সংযুক্ত করে তারা প্রচারণা চালাবেন, এমনকি কিন্তু আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গত রাতে যে একজন ভিপি প্রার্থী অমৃত রায় তার যে প্রার্থিতা বাতিল এবং ভোটার বাতিল করা হয়েছে, এই বিষয়টি নিয়ে কিন্তু
আলোচনা চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং ভোটার এবং যারা প্রার্থী রয়েছেন, আমরা যতটুকু জেনেছি অল্প কিছুক্ষণ পরেই নির্বাচন কমিশনের সঙ্গে অন্যান্য যারা রয়েছেন নির্বাচনে অংশ নেওয়া তারা কথা বলতে যাবেন কি কারণে তার প্রার্থিতা বাতিল করা হলো। যদিও প্রশাসনের মধ্যে তারা বলেছেন যে নিয়মিত ছাত্রত্ব না থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তো এই বিষয়টি নিয়ে একটা ধ্রুবজাল সৃষ্টি হয়েছে। এই ধ্রুবজাল কাটতেই কিন্তু বেশ কিছু প্রার্থী তারা একসঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে যাবেন। আর যারাই নির্বাচনে প্রার্থিতার জন্য অংশগ্রহণ করছেন, যারাই ভোট কামনা করছেন, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের নানা আশ্বাস দিচ্ছেন এবং তাদের যে আশ্বাসের জায়গায় একেবারে হলরুম থেকে খাবারের মান সবকিছুতেই কিন্তু বারবার তারা উন্নয়নের আশ্বাস দিচ্ছেন, আর ভোটাররাও সেগুলো কিন্তু শুনছেন। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন নিপু। টাইফুন পেইপার প্রভাবে এখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে জাপানের মধ্যাঞ্চলে। বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। টানা বৃষ্টির কারণে দেশটির কামাকুরা ওয়াকায়ামা অঞ্চলের রাস্তাঘাট ডুবে গেছে। শুক্রবার জাপানের পূর্ব উপকূলে স্থানীয় সময় রাত ৯টার দিকে পেইপা আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিজুওকা এলাকায় এবং ২ শতাধিক ভবন এখানে ক্ষতিগ্রস্ত হয়। কমপক্ষে ২০ জন আহত হন। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে শনিবার পর্যন্ত বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। টাইফুনটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশ থেকে পূর্ব দিকে সরে গেছে। এর ফলে ওই অঞ্চলে বৃষ্টিপাত ও বন্যার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।